মাঝে আর মাত্র দুটো দিন, তারপরেই আগামী সোমবার মানে ৪ঠা মে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচনের ফলাফল। এই মুহূর্তে সবার নজর কিন্তু সেই ফলাফলের দিকে। পশ্চিমবঙ্গের সর্বত্রই একটাই আলোচনা, একটাই প্রশ্ন, এবার ফলাফল কি হবে, কে জিতবে এবার? বাংলার ফলাফল নিয়ে বাংলার মানুষ চিন্তিত, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু জানেন কি, প্রতিবেশী দেশ বাংলাদেশও এই মুহূর্তে ব্যাপক আলোচনা করছে যে পশ্চিমবঙ্গ এবং অসমের বিধানসভার নির্বাচনের ফলাফল কি হবে। শুধু সাধারণ মানুষ নয়, পশ্চিমবঙ্গ এবং অসমের নির্বাচনী ফলাফল নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিও, বিশেষ করে এনসিপি এবং জামাতরা। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ এবং অসমে কি রেজাল্ট হতে চলেছে তা নিয়ে বাংলাদেশ চিন্তিত কেন? এক্সিট পোল সামনে আসতেই কেন আতঙ্কে ভুগছেন বাংলাদেশের ওই স্বঘোষিত বিপ্লবী ছাত্রদের দল এনসিপি এবং জামাতরা? অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের পর ভারতের হাই কমিশনারকে কেন তলব করল তারেক সরকার? কোন দিকে মোড় নিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এ যেন ঠিক সময়ের উলট পুরাণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবছরই ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন সংগঠিত হয়েছিল। হাসিনা পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল, যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর প্রকাশ্যে অত্যাচার সংগঠিত হচ্ছিল, পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তোলা হচ্ছিল, তার ফলে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীরা কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়েছিল। কারণ বাংলাদেশে যদি একটি মৌলবাদী শক্তির সরকার গড়ে ওঠে, তবে শুধু ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে না, তার পাশাপাশি জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাবে এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের আম জনতাই কিন্তু তা একেবারে রুখে দিয়েছেন। জামাত আর এনসিপিকে দূরে সরিয়ে দিয়ে খালেদা পুত্র তারেকের ওপর আস্থা রেখে বিএনপিকে ক্ষমতায় এনেছে তারা। যদিও তারেক সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে, যা আপনাদের আগের একটি এপিসোডে আমরা বলেছি, কিন্তু তারপরেও তারেক সরকার কিন্তু চাইছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। কিন্তু এবার সেই বাংলাদেশের জামাত আর এনসিপি নাকি ভীষণ রকম চিন্তায় পড়ে গেছে। কেন জানেন? কারণ পশ্চিমবঙ্গ এবং অসমের নির্বাচন। প্রশ্ন হচ্ছে, ভারতের এই দুই রাজ্যে বিধানসভা নিয়ে বাংলাদেশের দুই রাজনৈতিক দল মানে জামাত আর এনসিপি চিন্তিত কেন? কিসের আতঙ্কে ভুগছেন তারা? দেখুন, এখনো দুটি দিন কিন্তু বাকি আছে ওই ফলাফল ঘোষণা। মানুষ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। বাংলার মানুষের মধ্যে তা নিয়ে আলোচনা থাকলেও আতঙ্কের কোনো অবকাশ নেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করেই জানে যে যেই ক্ষমতায় আসুক সেই সরকারই বাংলার জন্য, বাংলার মানুষের জন্য হবে। কিন্তু বাংলাদেশের জামাত আর এনসিপি এত চিন্তিত কেন? কারণ যা জানা যাচ্ছে তা হলো এক্সিট পোল। কারণ 29শে এপ্রিল নির্বাচন শেষ হবার পর থেকে এ পর্যন্ত একাধিক সংস্থা তাদের এক্সিট পোল প্রকাশ করেছে, আর সেই এক্সিট পোলই নাকি এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ওই জামাতদের মতন মৌলবাদী দল এবং স্বঘোষিত বিপ্লবী ছাত্রদের দল এনসিপির কাছে। আমরা বারবার কিন্তু আপনাদেরকে বলেছি যে এই এক্সিট পোল সমীক্ষার ভিত্তিতে হয়ে থাকলেও পূর্বের একাধিক এক্সিট পোলের পরিসংখ্যানের কারণে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছুই নেই। চূড়ান্ত রায়টাই আসল। এক্সিট পোল মিলতেও পারে, আবার নাও পারে। একটা অনিশ্চয়তা থেকেই যায়। পশ্চিমবঙ্গের বহু মানুষও কিন্তু তেমনটাই মনে করছেন। কিন্তু সেই এক্সিট পোলই বাংলাদেশের জামাতে ইসলামী এবং এনসিপির মতন রাজনৈতিক দলের কাছে উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি করেছে। বেশ কিছু এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রাখার ঘটনায় নাকি তাদের আতঙ্কের অন্যতম কারণ। তথ্য বলছে, জামাতে ইসলামী ঐতিহাসিকভাবে বিজেপির কট্টর সমালোচক
এবং তারা মনে করে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান তাদের সীমান্ত কেন্দ্রিক রাজনৈতিক এবং আদর্শিক প্রভাবকে একেবারে বাধা সৃষ্টি করতে পারে। অন্যদিকে অসমে বিজেপি পুনরায় ফিরে এলে অনুপ্রবেশ ইস্যু এবং এনআরসি কিংবা ওই সিএএ নিয়ে অসম সরকারের কঠোর অবস্থান জামাতদের মতন দলগুলোর জন্য অস্বস্তিকর হতে পারে। কারণ জামাতদের রাজনীতির একটি বড় অংশই সীমান্ত এবং অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। খেয়াল করে দেখুন, বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে নির্বাচনী ফলাফল কিন্তু বলে দিচ্ছে এই জামাতদের শক্তিশালী ঘাঁটিগুলো মূলত ওই ভারতের পশ্চিমবঙ্গ এবং অসম সংলগ্ন জেলাগুলোতেই অবস্থান করছে। তার মধ্যে যেমন রয়েছে খুলনা, রংপুর, রাজশাহী এবং সিলেট। 2026-এর বাংলাদেশের নির্বাচনে জামাত ই ইসলামী মোট 68টি আসনে জয়লাভ করেছিল, যার মধ্যে 62টি আসনই ছিল এই পশ্চিমবঙ্গ এবং অসম সীমান্ত সংলগ্ন এলাকায়। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী খুলনা বিভাগে সাতক্ষীরা, যশোর এবং কুষ্টিয়া জেলায় 18টি আসন জিতেছিল জামাতরা। আবার পশ্চিমবঙ্গ সীমান্তের কাছাকাছি রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলায় 12টি আসন জিতেছিল তারা। এছাড়াও আবার পশ্চিমবঙ্গ অসম সীমান্তবর্তী এলাকায় রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম এবং দিনাজপুর জেলায় জামাতরা 15টি আসন পেয়েছিল। আর অসম ও মেঘালয় সীমান্ত লাগোয়া সিলেট বিভাগে 7টি আসন রয়েছে জামাতদের। এবার যদি ভারতের এই দুই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং অসমে বিজেপি সরকার গঠন করে, তবে সীমান্তে কড়াকড়ি বাড়বে এবং অনুপ্রবেশ বা অন্যান্য আন্তঃসীমান্ত কার্যকলাপে বাধা সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ওই জামাতদের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। জামাতদের কট্টরপন্থী মতাদর্শের বিপরীতে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির জয় তাদের আঞ্চলিক প্রভাব ও বিস্তারের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর এখান থেকেই নাকি আতঙ্কে ভুগছেন ওই জামাত আর এনসিপি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, ইউনূসের আমলে সবচেয়ে বেশি ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছিল এই এনসিপির ছাত্র নেতারা। দিল্লি না ঢাকা এই স্লোগান তোলার পাশাপাশি ভারতের 7 সিস্টার দখল করার হুঁশিয়ারিও দিয়েছিল ওই স্বঘোষিত বিপ্লবী ছাত্র নেতারা। আবার জামাতরাও লাগাতার ভারত বিরোধী অবস্থান প্রকাশ করে গেছে। অনেকেই মনে করছেন বাংলাদেশে হিংসাত্মক আন্দোলন এবং হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পেছনে ওই জামাতদের একটা বড় হাত ছিল। যে বাংলাদেশে একসময় দাপিয়ে বেরিয়েছিল জামাত আর হাসনাত নাহিদরা, সেই বাংলাদেশে এখন তারা বিরোধী। আর এবার ভারতের দুই রাজ্যের ফলাফলের আগেই আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে সেই জামাত আর ছাত্র নেতাদের মনে। বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এনসিপি সাংসদ কি এমন মন্তব্য করলেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল? ভারতের বিরুদ্ধে কেন ফের একবার চক্রান্তের অভিযোগ করছে এনসিপি? অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি এমন মন্তব্য করলেন যে তড়িঘড়ি বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করতে হলো তারেক সরকারকে? তবে ফের একবার অন্যদিকে মোড় নিতে চলেছে কি ভারত বাংলাদেশ সম্পর্ক? দেখুন, ইউনূস আমলে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে ভারত বিরোধিতা লক্ষ্য করা গিয়েছিল, এখন কিন্তু সেই পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে। তারেক সরকার আসার পর তারা নতুন করে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ভারতও আগের মতো বাংলাদেশের দিকে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে যখন চারিদিকে তেলের সংকট, তখন ভারত সরকার বাংলাদেশে জ্বালানির নিরাপত্তা সুনিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনটি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য লাইফলাইন হিসেবে কাজ করছে। কারণ চুক্তি অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে বছরে 1,80,000 টন ডিজেল সরবরাহ করার কথা। কিন্তু জ্বালানির এই সংকটকালে বাংলাদেশ বাড়তি ডিজেলের জন্য অনুরোধ জানিয়েছে এবং ভারত তা পূরণ করার চেষ্টাও করছে। তথ্য বলছে 2026-এর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ভারত প্রায় 22,000 থেকে 33,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাঠিয়েছে ওই বাংলাদেশে। অসমের
নুমলিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানো হয়েছে এই ডিজেল। এখানে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো এই যুদ্ধের আবহে বিশ্ববাজারে যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে তা আপনারা কিন্তু সবাই জানেন, কিন্তু তারপরেও ভারত কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ মূল্যে বা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় জ্বালানি সরবরাহটা কিন্তু অব্যাহত রেখেছে, অর্থাৎ দাম বাড়ায়নি। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে আপৎকালীন সময়ে দ্রুত তেল পাঠাচ্ছে। এখানে আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের জানাটা ভীষণ প্রয়োজন। বলা ভালো, যারা বাংলাদেশে রয়েছেন বা যারা বাংলাদেশে ওই হাসিনা বিরোধী, তাদের জন্য এই তথ্যটি বিশেষ জরুরি। যে চুক্তির কারণে ভারত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে তেল পাঠাচ্ছে, 2017 সালে শেখ হাসিনার ভারত সফরের সময় সেই চুক্তিটি ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসমের নুমলিগড় রিফাইনারি থেকে ওই বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত পাইপলাইন নির্মাণের কাজের শুভ উদ্বোধন করেছিলেন। এরপর 2023 সালের 18 মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ওই পাইপলাইনের উদ্বোধনও করেন। আর তারপর থেকেই এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল যাচ্ছে বাংলাদেশে। যারা ওই হাসিনা বিরোধী, বিশেষ করে ওই জামাত এবং এনসিপি নেতারা কেন এই পাইপলাইনের মাধ্যমে যাওয়া তেল এখন ব্যবহার করছেন? হাসিনার তৈরি সব কিছু যখন ভেঙেছেন তখন এই পাইপলাইনটাও বন্ধ করে দিন। জানি সে ক্ষমতা বা সাহস কোনোটাই ওই জামাত বা এনসিপির ছাত্র নেতাদের নেই, আর সাহস নেই বলেই এবার ভারতের দুই রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে ওই এনসিপি এবং জামাতদের নেতারা। কারণ তাদের আশঙ্কা, যদি এক্সিট পোল সত্যি হয়, যদি ভারতের সীমান্তবর্তী দুই রাজ্যে বিজেপি চলে আসে, তবে তাদের সীমান্ত এলাকায় ভারত বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড তা ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর সে কারণেই পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে আমরা যতটা না আলোচনা করছি, তার থেকে বেশি আতঙ্কে ভুগছে ওই জামাত আর এনসিপি। এই জামাত আর এনসিপির মনে ভয় ধরিয়েছে অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য, যার জন্য বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এনসিপি সাংসদ আখতার হোসেন রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। আপনাদের এখানে জানিয়ে রাখি যে এই আখতার হোসেন পশ্চিমবঙ্গ অসম সীমান্তবর্তী এলাকা রংপুর 4 আসনের সাংসদ। কারো নাম উল্লেখ না করে সম্প্রতি আখতার সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমরা ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছি যেখানে অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীর ঢল নামানো হতে পারে, সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ইতিমধ্যেই চলে এসেছে, আর প্রতিবেশী দেশ থেকে যে মুসলমানদের বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থীদের ঢল নামানো হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব বা জনগণের ওপর যদি পরাধীনতা চাপিয়ে দেবার চেষ্টা করা হয়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। কি বলি বলুন তো, যারা অনুপ্রবেশ করিয়ে করিয়ে এই ভারতবর্ষের ডেমোগ্রাফিটাই বদলে দেবার প্রচেষ্টা চালাচ্ছে, তারাই এখন আবার ভয় পাচ্ছে যে তাদের দেশে নাকি শরণার্থীদের ঢল নামানো হবে। আসলে সম্প্রতি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে আসামে 20 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে এবং পরবর্তীতে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছেন, রূঢ় স্বভাবের মানুষরা কোমল ভাষা বোঝে না। আসাম থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী স্বেচ্ছায় চলে যায় না, তাদের বহিষ্কার করার সময় আমরা প্রতিনিয়ত নিজেদের সেই প্রবাদ তুল্য বাক্যটির কথা স্মরণ করিয়ে দিই। উদাহরণস্বরূপ, গত রাতে এই 20 জন অবৈধ বাংলাদেশিকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। জোরপূর্বক ফেরত পাঠানো মানে
পুশব্যাক করা হয়েছে। বিশ্ব শর্মার এই মন্তব্যের পরেই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে গেছে ওই জামাত আর এনসিপির নেতাদের। অজানা আশঙ্কায় ভুগছেন এখন তারা। অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবারই বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশ সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে ঢাকা সাম্প্রতিক আলোচনার ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানতে পারে এমন মন্তব্য পরিহার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এমন সময় এই ঘটনা ঘটেছে যখন ভারত এবং বাংলাদেশের মধ্যেকার এই সম্পর্ক ফের একবার পুনর্গঠন হওয়া শুরু করেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন কিছু গতিশীলতা বা মাত্রা সামনে এসছে। ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা না হলেও সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার দিকে পরোক্ষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই জানা গেছে। তবে অনুপ্রবেশ যে ভারতের কাছে একটা জ্বলন্ত সমস্যা তা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি বাংলা এবং অসমের নির্বাচনী প্রচারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার দেশের ডেমোগ্রাফি বদলে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করতে দেখা গেছে। ইউনূস আমলে বারবার উঠে এসেছে বাংলার চিকেন নেক প্রসঙ্গ, যার কারণে আপনারা জানেন যে চিকেন নেকের নিরাপত্তার স্বার্থেই ইতিমধ্যেই ভারত সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আগের একাধিক এপিসোডে আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছি আমরা। নির্বাচনের আগেই এসআইআর এর কারণে বাংলাতেই প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে, যেখানে বহু অবৈধ ভোটারের নামও রয়েছে। এই এসআইআর চলাকালীন সীমান্ত দিয়ে বহু মানুষকে আমরা বাংলাদেশে ফিরে যেতে দেখেছি, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ছিলেন এবং এপার বাংলায় এসে বিভিন্ন কাজ করছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন উলট পোড়ান শুরুর কথা কেউ উল্লেখ করেছেন আর তখনই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একেবারে পায়ের নিচের মাটি কাঁপা শুরু করে দিল। সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য তো দু দেশকেই এগিয়ে আসা উচিত, তাই নয় কি? পুশব্যাক মন্তব্যেই যদি বাংলাদেশের জামাত এনসিপি দলের নেতাদের রাতের ঘুম উড়ে যায়, তবে দিনের পর দিন ধরে বাংলাদেশ থেকে ভারতে যে অনুপ্রবেশ হয়েছে তা বন্ধের দিকে কেন নজর দেওয়া হলো না? এক্সিট পোল কি বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ভারতের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা। আর সে কারণে অনুপ্রবেশ বন্ধ হওয়াটা যে জরুরি তা আমার বলার অপেক্ষা রাখে না। আজ এ পর্যন্তই, নমস্কার।